ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল। তোমাদের সামনে নিয়ে এসেছি পলিটির আরও একটি ভিডিও, যে ভিডিওতে তোমাদের জন্য আরও কিছু কোশ্চেন্স এবং অ্যান্সার এবং তার অ্যানালিসিস নিয়ে আমরা হাজির হয়েছি। শুধু এই যে কোশ্চেন অ্যান্সার এবং অ্যানালিসিস তোমরা আমাদের সাথে পাচ্ছ তা নয়, এই কোশ্চেনগুলো কিন্তু বিগত সময়ে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং যা হতে পারে তোমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক আমাদের আজকের কোশ্চেনগুলি কী কী রয়েছে। প্রথম প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে দ্য সেকশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম ড্যাশ। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে প্রশ্নের মাধ্যমে যে আমাদের যে মৌলিক অধিকারগুলো যে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে সেটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে। অপশান এ ইউএসএ, অপশান বি ইংল্যান্ড, অপশান সি ইউএসএসআর, না অপশান ডি জার্মানি। দেখো, তোমরা যারা আমাদের আগের ভিডিও দেখেছো তাতে এই ধরনের কোশ্চেন আমরা আলোচনা করেছি, তারা অবশ্যই জানো এর সঠিক অ্যান্সার। যারা যারা জানো না তাদের জন্য তো রয়েছে আমাদের অ্যান্সার এবং তার এক্সপ্লানেশন। তো যারা জানো তারা আমাদেরকে জানিয়ে দাও কমেন্ট সেকশানে কমেন্ট করে। এই বিষয়ে তোমাদের আরও গভীরে যাওয়ার আগে একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে ইতিমধ্যে আমাদের কিন্তু পেইড ব্যাচেস এবং পেইড ব্যাচের ক্লাসেস শুরু হয়ে গিয়েছে। যারা যারা আমাদের পেইড ব্যাচে জয়েন করবে বলে জানিয়েছিলে, যোগাযোগ করেছিলে, তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচে জয়েন হতে পারো। তার জন্য তোমাদেরকে কিন্তু নিচে দেওয়া নাম্বার যে রয়েছে সেই নিচে দেওয়া নাম্বারে স্ক্রিনে শো করছে, সেই নাম্বারে কল করে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যাচে কিন্তু আমাদের জয়েন হয়ে যেতে পারো। খুবই ন্যূনতম ফিসে কিন্তু তোমাদের জন্য এই ব্যাচগুলো আমরা প্রোভাইড করছি। সেই সঙ্গে ফ্রিতে যেরকম আমাদের চ্যানেলে ভিডিও আসছিল সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য আসবে। তার জন্য দরকার আমাদের প্রচুর সাপোর্ট। তার জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো দেখে নেই এর সঠিক অ্যান্সার। এর সঠিক অ্যান্সার হচ্ছে ইয়েস, ইউএসএসআর। আমাদের যে ভারতের সংবিধানে যখন আমাদের সংবিধান প্রথম শুরু হয় তখন কিন্তু মৌলিক কর্তব্য বলে কিন্তু কিছু ছিল না, মৌলিক অধিকার ছিল, কর্তব্য ছিল না। এই মৌলিক কর্তব্য কিন্তু 42তম সংবিধান সংশোধনে 1976 সালে কিন্তু মৌলিক কর্তব্যকে কিন্তু আমাদের ভারতের সংবিধানে সংযোজন করা হয়েছে পার্ট 4A-তে, আর্টিকেল 51A-তে। এবং এই যে these duties are inspired by constitution of the USSR, যেটা বর্তমানে রাশিয়া, where citizen had certain moral obligation to the state. India adopted this to instill a sense of civic responsibility among its citizen. অর্থাৎ এটা সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে। মেন উদ্দেশ্য ছিল ভারতের যে নাগরিক তাদের মধ্যে কিছু সিভিক রেসপন্সিবিলিটি পৌঁছে দেওয়া। পরবর্তী কোশ্চেন, হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন ওয়াজ কনসিডার্ড বাই দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফর ইম্পোর্টিং দ্য প্রভিশন অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। কোথা থেকে এই ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্র্যাটার্নিটি বিষয়টা আমাদের ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে, কোন দেশের সংবিধান থেকে ইন্সপায়ার্ড হয়ে সেটা জানতে চাওয়া হয়েছে। যারা যারা সঠিক অ্যান্সার জানো তারা তারা সঠিক অ্যান্সার সম্পর্কে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো এবং ঝটপট জানিয়ে দাও। অনেকে থেকে অ্যান্সার পেয়েছি, এর রাইট অ্যান্সার হচ্ছে কনস্টিটিউশন অফ ফ্রান্স। অর্থাৎ ফ্রান্সের সংবিধান থেকেই কিন্তু লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এই বিষয়টার দ্বারা কিন্তু আমাদের ভারতের সংবিধানে সংযোজন করা হয়েছে। সাম্য, সৌভ্রাতৃত্ব, স্বাধীনতার ধারণাটি মূলত এটি ফ্রেঞ্চ রিভলিউশনের মাধ্যমে এসেছিল এবং ভারতের যে প্রিএম্বল অর্থাৎ যে সংবিধান রয়েছে সেই প্রিএম্বলে কিন্তু এই সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রিন্সিপালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ওয়ার বোর্ড ফর্ম। যাই হোক, একই কোশ্চেন মনে হয় দুবার রিপিটেশন হয়েছে, এটা বুঝতেই পারছো। রাইট অ্যান্সার ফ্রেঞ্চ কনস্টিটিউশন হবে। ঠিক আছে, আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম। এই যে নির্দেশমূলক নীতি আমাদের ভারতের সংবিধানে, এই নির্দেশমূলক নীতিটা কোথা থেকে না হয়েছে সেই সম্পর্কে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশান এ কানাডা, অপশান বি ইউএসএ, অপশান সি আয়ারল্যান্ড, অপশান ডি গ্রেট ব্রিটেন। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি আয়ারল্যান্ড। অর্থাৎ আমাদের যে ভারতের যে সংবিধান, যে ডিরেক্টিভ প্রিন্সিপালস রয়েছে, ডিপিএসবি রয়েছে, যেটা
যেটা পার্ট 4-এ আলোচনা করা হয়েছে, এটাও কিন্তু আদালতের দ্বারা বলবৎযোগ্য বা আদালত কর্তৃক প্রণীত কোনো বিষয় নয়, বা এই যে নির্দেশমূলক নীতি মানা হচ্ছে না এই বলে কিন্তু আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু অ্যাপিল করতে পারি না। এটাও কিন্তু পার্ট 4-এ রয়েছে এবং এই বিষয়টা কিন্তু আইরিশ কনস্টিটিউশন অর্থাৎ আয়ারল্যান্ডের কনস্টিটিউশনের মাধ্যমে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে কিন্তু ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে। এই গাইডলাইনগুলো কাকে দেওয়া হয়েছে? ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এই যে স্টেট কথাটা কাকে দেওয়া হচ্ছে না, স্টেটকে, অর্থাৎ সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টকে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য, জনকল্যাণের জন্য কিছু পলিসি তৈরি করার জন্য কিছু লক্ষ্য বা কিছু বিষয়কে দিক নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন বলেছে দেখো, হুইচ ফরেন কনস্টিটিউশন ইজ দ্য সোর্স অফ দ্য আইডিয়া অফ রুল অফ ল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এর মধ্যে কোনটি রুল অফ লয়ের আইডিয়া কোন দেশের সংবিধানের থেকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছে? অপশান এ ইউএসএ, অপশান বি ইউকে, অপশান সি ইউএসএসআর, অপশান ডি জার্মানি। রাইট অ্যান্সার হবে কিন্তু আমার মনে হচ্ছে ইউকে। চলো দেখে নেওয়া যাক রাইট অ্যান্সার। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে ইউকে। রুল অফ ল কিন্তু আমরা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে পেয়েছি। এর যে এক্সপ্লেনেশনগুলো আছে, এক্সপ্লেনেশনগুলো কিন্তু আমরা একটু ভালো করে দেখব। এখান থেকেও কিন্তু আমরা অনেক নতুন কোশ্চেন এবং তার অ্যান্সার কিন্তু পেয়ে যাব। যেমন দেখো, এভি ডাইসি তিনি কিন্তু এই রুল অফ লয়ের কথা বলেছিলেন ব্রিটিশ সংবিধানে, অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের চোখে সবাই সমান, এই কথাটা কিন্তু তিনি প্রথম তুলে ধরেছিলেন। পরবর্তী কোশ্চেন, দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট কনসেপ্ট অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ টেকেন ফ্রম হুইচ কান্ট্রি? আমরা জানি আমাদের দেশের যে গভর্নমেন্ট সেটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, তবে ভারতের সংবিধানে পার্লামেন্টারি গভর্নমেন্টের ধারণা কোথা থেকে সংগৃহীত হয়েছিল সেই বিষয়ে বলতে বলেছে। অপশান এ বলেছে আমেরিকা, অপশান বি বলছে ইংল্যান্ড, অপশান সি হচ্ছে চায়না, অপশান ডি হচ্ছে আয়ারল্যান্ড। তোমরা যারা যারা সঠিক অ্যান্সারটি জানো তারা অবশ্যই এই সঠিক অ্যান্সারটি আমাদের জানাও। ততক্ষণ আমরা দেখে নিই কে কে সঠিক অ্যান্সার দিচ্ছ আর কারা কারা ভুল দিচ্ছ। তাহলে যারা ভুল দিচ্ছ তাদের জন্য কিন্তু অবশ্যই চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সঠিক উত্তর এবং এক্সপ্লেনেশন কিন্তু আলোচনা করব। ওকে, এর রাইট অ্যান্সার অনেকেই দিয়েছো। এর রাইট অ্যান্সার হচ্ছে ইংল্যান্ড। অর্থাৎ ইন্ডিয়া ফলোস আ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যেখানে হোয়ার দ্য এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য লেজিসলেচার, যেখানে এক্সিকিউটিভ যিনি থাকেন তিনি শুধুমাত্র আইন বিভাগের কাছেই দায়িত্বশীল থাকেন। This concept has been borrowed from the British parliamentary system, also known as the Westminster model. পরীক্ষায় যদি ওয়েস্টমিনিস্টার মডেল বলে তাহলে কিন্তু বুঝতে পারবে এটা ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমের কথাই কিন্তু বলছে। ফিচার্স লাইক বাইক্যামেরাল লেজিসলেটর, কালেকটিভ রেসপন্সিবিলিটি, লিডার অফ দ্য মেজরিটি পার্টি বিকামিং দ্য প্রাইম মিনিস্টার কাম ফ্রম দ্য ইউকে, এই বিষয়গুলো কিন্তু পুরোটাই আমরা ব্রিটেন সংবিধানের থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়ে সংযোজিত করেছি আমাদের দেশের সংবিধানে। পরবর্তী কোশ্চেন, দ্য আইডিয়া of introducing independence and fraternity in the constitution of India was inspired by the which country? একটু আগে এই কোশ্চেনটা আলোচনা করা হয়েছে। এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট যে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই কিন্তু আমরা উল্লেখ করেছি আমাদের ভিডিওতে, দুবার করে উল্লেখ করেছি। আগেরবার সাম্য, সৌভ্রাতৃত্ব, স্বাধীনতা ছিল, এবার শুধু ফ্র্যাটার্নিটি বলেছে। তাহলে বুঝতেই পারছো রাইট অ্যান্সার ফ্রান্স হবে। এবং এইটা কোথা থেকে এসেছিল বলো তো? এটা কোন রেভলিউশনের মাধ্যমে এসেছিল? এটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে কিন্তু এই ধারণার কিন্তু উদ্ভব ঘটেছিল। এবং আমাদের ভারতের যে প্রস্তাবনা তাতে কিন্তু এই সাম্য, সৌভ্রাতৃত্ব এবং স্বাধীনতার ধারণা কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখে নেব, দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি were directly inspired by the French Revolution and the Constitution of France. These three ideas was explicitly mentioned in the preamble of the Indian Constitution and reflect the values democracy and human dignity. তাহলে বুঝতে পারলে যেটা তোমাদেরকে বললাম, এই হিউম্যান ডেমোক্রেসি, গণতন্ত্র এবং হিউম্যান ডিগনিটিকে মূল্য দেওয়ার জন্য কিন্তু এই বিষয়টিকে ভারতের সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি? মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ ইউনাইটেড কিংডম, অপশান বি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশান সি সোভিয়েত ইউনিয়ন, অপশান ডি অস্ট্রেলিয়া। এর রাইট অ্যান্সার হবে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখে নেই, হ্যাঁ না,
ভুল বললাম। এটা বলেছে কি ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস মানে হচ্ছে মৌলিক কর্তব্য। মৌলিক অধিকার না হয়েছে ইউএসএ থেকে, মৌলিক কর্তব্য না হচ্ছে কিন্তু সোভিয়েত ইউনিয়ন থেকে, অপশান সি। অর্থাৎ আমাদের যখন ভারতের সংবিধান চালু হয়েছিল তখন কিন্তু এটি ছিল না, এটি পরে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কিন্তু অ্যাড করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, দ্য ইমার্জেন্সি প্রভিশন মেনশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি। এই যে ইমার্জেন্সি প্রভিশন আমাদের ভারতের সংবিধানে উল্লেখ করা হয়েছে সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশান বি ইউনাইটেড কিংডম, অপশান সি জার্মানি, অপশান ডি কানাডা। রাইট অ্যান্সার কী হবে? যারা যারা জানো অবশ্যই তাহলে রাইট অ্যান্সারটি আমাদের জানিয়ে দাও। হ্যাঁ, এর রাইট অ্যান্সার হবে হচ্ছে জার্মানি। অর্থাৎ জার্মানি থেকে কিন্তু আমাদের এমার্জেন্সি প্রভিশন নেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের 352 থেকে 360 নম্বর ধারায় কিন্তু এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে। আমাদের যে এছাড়া যে বলা হয়েছে, দেখো, দ্য কনস্টিটিউশন হ্যাজ প্রভিশন ফর দ্য সাসপেনশন অফ রাইটস ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। ইন ইন্ডিয়া সিমিলার পাওয়ার্স আর ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট টু ডিল ন্যাশনাল, স্টেট অ্যান্ড ফিনান্সিয়াল। এই বিষয়ে বলবো, আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়েছে, স্টেট এমার্জেন্সি অনেকবার অনেক স্টেটে জারি হয়েছে, কিন্তু আমাদের দেশে 360 নম্বর ধারা অনুযায়ী যে ফিনান্সিয়াল এমার্জেন্সি ইতিমধ্যে কিন্তু একবারও কিন্তু কার্যকর হয়নি। পরবর্তী কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া ম্যান্ডেটেড দ্য রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ইন দ্য হাউস অফ দ্য পিপল। অর্থাৎ আমাদের যে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সিট রিজার্ভেশনের কথা ভারতের সংবিধানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এই যে সিট রিজার্ভেশন হাউস অফ দি পিপলে যে সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে সেইটা কোথায় বলা হয়েছে, কত নম্বর ধারায়? অপশান এ 335, অপশান বি 332, অপশান সি 330, অপশান ডি হচ্ছে 46। যারা যারা সঠিক অ্যান্সার জানো তারা তারা জানিয়ে দাও, আর যারা যারা জানো না তাদের জন্য কিন্তু আমরা রাইট অ্যান্সার এবং এক্সপ্লানেশান আলোচনা করব। অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার কী, কিন্তু তবুও তোমরা যারা যারা জানো তারা একটু জানো না তাদের জন্য আমরা এক্সপ্লানেশানটা দিয়ে দেবো। রাইট অ্যান্সার হচ্ছে আর্টিকেল 330। এক্সপ্লেনেশনে বলছে, আর্টিকেল 330 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড দ্য রিজার্ভেশন ফর সিটস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ফর দ্য হাউস অফ দ্য পিপল, অর্থাৎ লোকসভা। অর্থাৎ এই যে লোকসভায় যে মানে ভোট হয় সেই ভোটে কিন্তু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য কিন্তু আসন সংরক্ষণের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। কেন করা হয়েছে না, তারা পিছিয়ে পড়া গোষ্ঠী, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, সেই জন্য কিন্তু সেই লক্ষ্যে কিন্তু এইটা কিন্তু আনা হয়েছে, এই তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা কিন্তু সংবিধান করেছে। এছাড়া আর্টিকেল 332-তে কী বলা হয়েছে, ডিলস উইথ রিজার্ভেশন ইন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যদি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা বলে তাহলে সেটা হবে 332, আর যদি বলে লোকসভার ক্ষেত্রে বা তাহলে সেটা হচ্ছে 330। 335 হচ্ছে কনসার্নস দ্য ক্লেমস অফ এসটিস অ্যান্ড সার্ভিস অ্যান্ড পোস্ট। সার্ভিস কোনো সরকারি চাকরি বা পোস্টের ক্ষেত্রে যে একটা সংরক্ষণের যে ব্যাপার থাকে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য সেইটা। আর আর্টিকেল 46 কি, আর্টিকেল 46 কেন হচ্ছে না, আর্টিকেল 46 হচ্ছে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালস, অর্থাৎ নির্দেশমূলক নীতি। আর্টিকেল 46 আর ডিরেক্টিভ প্রিন্সিপালস দ্যাট ডিরেক্টস দ্য স্টেট টু প্রমোট দ্য এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট ফর উইকার সেকশন, স্পেশালি এসসি অ্যান্ড এসটি। এসসি এবং এসটি যারা ইকোনমিক্যালি একদম পিছিয়ে পড়া অংশ রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য কিন্তু আর্টিকেল 46-এ কিন্তু তাদের জন্য একটা যে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যাবে, তাদেরকে কিভাবে আরও উন্নত করা যাবে সেই বিষয়ে কিন্তু স্টেটকে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালসের মাধ্যমে কিন্তু নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, though the directive principles of state policy contained in the constitution are not enforceable by any court, yet they are। অর্থাৎ এই কোশ্চেনে আমাদের বলছে যে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি যেটা রয়েছে সেটা কি হয়েছে, বেসিক্যালি কোর্টের দ্বারা এনফোর্সেবল, অর্থাৎ কোর্টের বিচারাধীন বিষয় নয়। কেন? ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, বাইন্ডিং অন দ্য স্টেট, অপশান সি এনফোর্সেবল অ্যাট দ্য ইনস্টেন্স অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অপশান ডি সুপিরিয়ার টু ফান্ডামেন্টাল রাইটস। এর রাইট অ্যান্সারটি কী হবে, যারা যারা জানো তারা তারা জানিয়ে দাও। আমার যেটা মনে হচ্ছে আমি বলবো, কিন্তু তোমরা অ্যান্সারটা দাও, তারপর আমি তোমাদের সাথে বলবো।
ওয়েল আমার কিন্তু মনে হচ্ছে এটার অ্যান্সার অপশান সি হবে। কেন ডিরেক্টিভ প্রিন্সিপালস কোনো কোর্টের দ্বারা এনফোর্সেবল নয়, না আমিও ভুল বললাম। এর রাইট অ্যান্সার হবে হচ্ছে, কারেক্ট হচ্ছে অপশান এ, ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি। এই কারণে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালস কিন্তু কোনো কোর্টের দ্বারা এনফোর্সেবল নয়। যতক্ষণ না ডিরেক্টিভ প্রিন্সিপালস ততক্ষণই কোর্টের দ্বারা এনফোর্সেবল নয় যতক্ষণ না সেটা গভর্নমেন্টের দ্বারা ফান্ডামেন্টাল রাইটসে ইনক্লুডেড করা হচ্ছে। কারণ ফান্ডামেন্টাল রাইটস যদি কারোর লঙ্ঘন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে যেতে পারে আর্টিকেল 32 অ্যান্ড 226 অনুযায়ী। চলো দেখে নেই এর এক্সপ্লেনেশন। ফান্ডামেন্টালস ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি হচ্ছে রাইট অ্যান্সার। আর্টিকেল 37 অফ দ্য কনস্টিটিউশন স্টেটস দ্যাট ডিরেক্টিভ প্রিন্সিপালস দো নট এনফোর্সেবল বাই এনি কোর্ট আর ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইট শ্যাল বি দ্য ডিউটি অফ দ্য স্টেট টু অ্যাপ্লাই দিস প্রিন্সিপাল ইন দ্য মেকিং অফ ল। তাহলে কি বলছে যে আর্টিকেল 37 বলছে যে ডিরেক্টিভ প্রিন্সিপালস লঙ্ঘন হলে আমরা কোনো কোর্টে গিয়ে কিন্তু বলতে পারি না। কেন বলতে পারি না? না কারণ এই বিষয়টিকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কিন্তু ইনক্লুডেড করা হয়নি। এটা কিন্তু স্টেটকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তুমি এর মাধ্যমে কিন্তু এটাকে অ্যাপ্লাই করে কিন্তু জনকল্যাণমূলক যে আইন তুমি প্রণয়ন করতে পারো। পরবর্তী কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর ইনক্লুডেড ইন দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর মধ্যে কোনটা ডিরেক্টিভ প্রিন্সিপালস? অপশান এ, ইউনিফর্ম সিভিল কোড ফর দ্য সিটিজেন, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। 3 নম্বর বলছে প্রোটেকশন অফ মনুমেন্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। তাহলে কি হবে? যারা যারা এর রাইট অ্যান্সার জানো তারা তাদের রাইট অ্যান্সার জানিয়ে দাও। আমার মনে হচ্ছে এখানে অপশন 1 অ্যান্ড অপশন 3 হবে। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে আর্টিকেল 44 আর তার সাথে এই প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড ন্যাশনাল ইম্পর্টেন্স এটা হচ্ছে আর্টিকেলের সম্বন্ধে 50 না 51 এরকম কোনো একটা আর্টিকেলে রয়েছে। দেখি, হ্যাঁ একদমই তাই। আর্টিকেল 1, 2 অ্যান্ড 3, ইউনিফর্ম সিভিল কোড আর্টিকেল 44, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ এটাও রয়েছে আর্টিকেল 50-তে, আর প্রোটেকশন অফ দ্য মনুমেন্টস ন্যাশনাল ইম্পর্টেন্স এটা রয়েছে আর্টিকেল 49-এ। তাহলে পুরো এই তিনটেই কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালস। আমি ওটার কথা বলিনি, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এটাও কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে রয়েছে এবং আর্টিকেল 50-তে রয়েছে। দেখো তোমরা যদি এর সাথে আমার সাথে সাথে যদি কোশ্চেন অ্যান্সার আলোচনা করো বা বলো তাহলে তোমাদেরই কিন্তু আস্তে আস্তে পড়াটা এখানেই রেডি হয়ে যাবে। এবং এক্সপ্লেনেশনগুলোতে কিন্তু অনেক ধরনের নতুন নতুন ইনফরমেশান থাকে, যে ইনফরমেশানগুলো আমরা তোমাদের সাথে ক্ল্যারিফাই করছি, যে ইনফরমেশানগুলো তোমরা জানলে তোমাদের কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে কিন্তু অনেক সুবিধা হবে। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এর মধ্যে কোনটা ডিরেক্টিভ প্রিন্সিপালস নয়? অপশান এ, দ্য স্টেট শ্যাল এন্ডেভিউর সিকিউর ফর দ্য সিটিজেন ইউনিফর্ম সিভিল কোড। Option B, the state shall promote with special care to educational and economic interest of the weaker section. Option C, the state shall endeavour to promote adult education to eliminate illiteracy. Option D, the state shall endeavour to protect every monumental place or object of artistic or historical interest. দেখো অপশান ডিটা আমরা বুঝে গেছি, আর্টিকেল 49-এ আছে যে মনুমেন্ট প্লেস এগুলোকে রক্ষণাবেক্ষণ করা। এখানে এই যে ইউনিফর্ম সিভিল কোডের কথা আর্টিকেল 44-এ বলা হয়েছে। এছাড়া স্টেট 46-এ বলা হয়েছে যে যারা পিছিয়ে পড়া গোষ্ঠী রয়েছে তাদেরকে উইকার সেকশন, তাদের এডুকেশনাল ইকোনমিক ক্ষেত্রে তাদেরকে প্রমোট করতে হবে। কিন্তু এই অপশান সিটা কিন্তু আমার মনে হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে পড়ে না। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি মনে হচ্ছে, তোমরাও জানাও, তারপর দেখে নিই রাইট অ্যান্সার। এর রাইট অ্যান্সার হচ্ছে দ্য স্টেট শ্যাল এন্ডেভিওর টু প্রমোট অ্যাডাল্ট টু এডুকেশন এলিমিনেট ইলিটারেসি। এক্সপ্লেনেশন বলছে প্রমোটিং অ্যাডাল্ট এডুকেশন ইজ নট স্পেসিফিক্যালি মেনশন ইন দ্য ডিরেক্টিভ প্রিন্সিপালস। অর্থাৎ যেটা বললাম তোমাদের যে অপশান সি, কারণ অ্যাডাল্টদের জন্য কিন্তু কোনো এডুকেশনের কথা বলা হয়নি। ডিরেক্টিভ প্রিন্সিপালে যেটা বলা হয়েছে সেটা 6 থেকে 14 বছর বয়স্ক বাচ্চাদের কিন্তু বাধ্যতামূলক শিক্ষার কথা কিন্তু সেখানে বলা হয়েছিল, অ্যাডাল্টদের এডুকেশনের কথা কিন্তু বলা হয়নি। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য কনসিডার দ্য পার্টস অফ দ্য বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোনটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার? অপশান এ, রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, secular character of the constitution, division between fundamental rights and directive principle state policy, federal character of the constitution। তাহলে কোনটা হবে? অপশান এ 1, 2 and 3, অপশান বি 2,
3 and 4, অপশান সি 1, 3 and 4, অপশান ডি 1, 2 and 4। তাহলে কি হবে বলে মনে হচ্ছে তোমরা জানাও, তারপর দেখছি রাইট অ্যান্সার। ওকে, অনেকের থেকে অ্যান্সার পেয়েছি। রাইট অ্যান্সার হচ্ছে অপশান 1, 2 and 4। দ্য বেসিক স্ট্রাকচার ডক্টরিন অ্যাজ লেইড ডাউন সুপ্রিম কোর্ট ইন দ্য কেশবানন্দা ভারতী কেস 1973। ভারতের সুপ্রিম কোর্ট 1973-এ কিন্তু কেশবানন্দা ভারতী কেসে কিন্তু এই বিষয়ে যেটা বেসিক স্ট্রাকচার সম্পর্কে কিন্তু দিক নির্দেশ করেছিলেন। কি কি? রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, সেকুলারিজম, ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, সেপারেশন অফ পাওয়ার, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য ইন্ডিয়া। অর্থাৎ ভারতের যারা সংবিধান সংশোধন করে সেই সংশোধনে কিন্তু কখনোই বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে কিন্তু কিছু করা যায় না। আর এইগুলো হচ্ছে কিন্তু এর বেসিক স্ট্রাকচার। এইগুলোকে মাথায় রেখেই কিন্তু সংবিধানে আজ পর্যন্ত সমস্ত রকমের সংবিধান সংশোধন কিন্তু করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস কম্পট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কম্পট্রোলার অডিটর জেনারেল কি? দ্য ক্যাগ হ্যাজ টু, ক্যাগ কী করে? অপশান এ অডিট গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচার খরচ আছে সেটাকে অডিট করা। অপশান 2 বলছে মেক ফিনান্সিয়াল পলিসি, ফিনান্সিয়াল পলিসি তৈরি করা। অপশান 3 বলছে স্যাংশন গ্র্যান্টস টু ভেরিয়াস ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে মানে যে অনুদান সেগুলো ঠিক করা। অপশান 4 বলছে সি দ্যাট পাবলিক এক্সপেন্ডিচার্স আর ইন কনফর্মিটি উইথ দ্য গভর্নমেন্ট রুলস। তাহলে এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা জানতে চাওয়া হয়েছে। তোমরা বলো এর রাইট অ্যান্সার কি? আমি তো বুঝে গেছি রাইট অ্যান্সার। যারা যারা রাইট অ্যান্সারটি জানো তারা অবশ্যই রাইট অ্যান্সারটি জানাও। সেই সঙ্গে বলবো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছো তারা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার সাথে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তার সাথে বেল আইকনটিকে কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে আমাদের যে ভিডিওগুলি তোমাদের জন্য আমরা ফ্রি ভিডিওগুলি আনছি সেই ভিডিওগুলো যাতে সবার প্রথমে তোমার কাছে এসে পৌঁছায়। চলো দেখে নেওয়া যাক এর রাইট অ্যান্সার কি। অপশান এ 2, 3 and 4 হবে না, অপশান বি 1 and 3, অপশান সি 2 and 3, অপশান ডি 1 and 4। আমার মনে হচ্ছে এর রাইট অ্যান্সার হবে অপশান 1 and 4। কারণ স্টেটমেন্ট 1 কেন কারেক্ট হচ্ছে? আর্টিকেল 149 অনুযায়ী ক্যাগের মেইন দায়িত্ব হচ্ছে কিন্তু প্রাইমারি ফাংশন হচ্ছে গভর্নমেন্টের অডিট যে এক্সপেন্ডিচারগুলো রয়েছে সেটা অডিট করা গভর্নমেন্টের এক্সপেন্ডিচারকে। আর 4 নম্বর কেন রাইট? ক্যাগ এনশিওর করছে যে পাবলিকের যে মানে জনগণের যে টাকাটা সেটা ঠিকঠাক সঠিক জায়গায় আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী সব জায়গায় গভর্নমেন্ট মানে কি খরচ করছে কিনা, সব জায়গায় ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা সেইটা দেখাও কিন্তু ক্যাগের কাজ। ঠিক আছে, স্টেটমেন্ট 2 কেন হলো না? না, মেকিং ফিনান্সিয়াল পলিসি ইজ দ্য ডোমিনিয়ন অফ দ্য এক্সিকিউটিভ নট দ্য ক্যাগ। এটা ফিন্যান্স মিনিস্ট্রির কাজ ফিনান্সিয়াল পলিসি তৈরি করা। আর 3 নম্বর কেন হয়নি? ইনকারেক্ট। স্যাংশনিং গ্র্যান্ট ইজ ডান বাই পার্লামেন্ট অ্যান্ড ফিনান্স মিনিস্টার নট বাই দ্য ক্যাগ। যে কোনো যে বাজেট তৈরি হয় সেই বাজেটে কোনটায় কোনটা স্যাংশন করাবে, কোথায় কোনটা কোন খাতে কত কি ব্যয় করা হবে সেই সম্পর্কিত বিষয় কিন্তু পার্লামেন্ট এবং ফিনান্স মিনিস্টারই কিন্তু ডিসিশন নিয়ে থাকে। এখানে কিন্তু ক্যাগের কোনো কাজ নেই। ঠিক আছে, এই ছিল তোমাদের জন্য আজকের কোশ্চেন অ্যান্সার এবং তার এক্সপ্লানেশন এবং সেই বিষয়ে ক্রিটিক্যাল অ্যানালিসিস। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই।